নিরুপমা হোটেলের ম্যানেজার হরিশ্চন্দ্র হোড় ঘুম ভেঙেই ঘড়ি দেখলেন 6:30। তিনি ধড়ফড় করে বিছানায় উঠে বসলেন। ইস, বেজায় দেরি হয়ে গেছে রে। এই গুণধর গুণধর নাম খোদাই করা উর্দি পরা সর্দার খানসামা গুণধর এসে দাঁড়ালো। রোগাটে ধরনের অত্যন্ত কর্মকুশল চেহারার লোক হোটেলের প্রতিটি খুঁটিনাটির উপর নজর রাখে। এই বেডটি দেওয়া হয়েছে? আগে তেতলা সবাই চা নিয়েছেন, কেবল দোতলা 2 নম্বর ঘরে টোকা দিয়ে সাড়া পেলাম না। দোতলার 2 নম্বর? রাজকুমার বাবু, 15 মিনিট পর আবার টোকা দিও। আচ্ছা, বাজারে কে গেছে? ওই জেনারেলকে নিয়ে সরকার মশাই গেছেন। বেশ বেশ, আমার চাটা নিয়ে এসো। হরিশ্চন্দ্র উঠে রুমের সাথে অ্যাটাচড বাথরুমে গিয়ে ঢুকলেন। রাসবিহারী অ্যাভিনিউ ও গড়িয়াহাটের চৌমাথা থেকে সামনেই নিরুপমা হোটেল। দেশি হোটেল হলেও তার ভাবভঙ্গি একটু বিলিতি ঘেঁষা। চাকরেরা খানসামার মতো নাম খোদাই করা উর্দি পরে। দরজার সামনে সকাল বিকেল জেনারেলের মতো সাজ পোশাক পরা দারোয়ান দাঁড়িয়ে থাকে এবং যোগ্য ব্যক্তিকে সেলাম করে। 3 তলা বাড়ির প্রত্যেকটা তলায় 8খানি করে ঘর। নিচের তলায় ম্যানেজারের 2টি ঘর, একটা থাকার, অন্যটি অফিস। টেবিল চেয়ার দিয়ে সাজানো ডাইনিং রুম, রান্নাঘর, রাঁধুনিদের ঘর, চাকরদের ঘর, স্টোর রুম ইত্যাদি। হোটেলে দেশি ও বিলিতি 2 রকম খাদ্যই পাওয়া যায়, যার যেমন ইচ্ছে খেতে পারেন। হোটেলে থাকার খরচ বিলিতি হোটেলের চেয়ে কম, কিন্তু সাধারণ দেশি হোটেলের চেয়ে বেশি। ছোট হোটেল, তাই অধিকাংশ সময় লোকজন পূর্ণ থাকে। উচ্চ মধ্যবিত্ত শ্রেণীর অতিথিরা এখানে আসেন। আধ ঘন্টা পরে হরিশ্চন্দ্র বাথরুম থেকে বিলিতি পোশাক পরে বেরোলেন। দোহারা আকৃতির লোক, তাই কোট প্যান্ট পরলে বেশ মানায়। বয়স আন্দাজ 45। চোখের দৃষ্টিতে অভিজ্ঞতা এবং সংসার বুদ্ধির ছাপ পরিষ্কার। টেবিলের উপর চা এবং ব্রেকফাস্ট সাজিয়ে গুণধর দাঁড়িয়েছিল। হরিশ্চন্দ্র খেতে বসলেন। চা, টোস্ট, মাখন ও 2টো হাফ বয়েল ডিম। খাওয়ার সময় হরিশ্চন্দ্র কথা বলেন না। 5 মিনিটের মধ্যে প্রাতরাশ শেষ করে মুখ মুছতে মুছতে বললেন, কি বলো, ওই রাজকুমার বাবুর খবরটা নিয়েছিলে? আগে এবারেও সাড়া পাওয়া গেল না। হরিশ্চন্দ্র ভ্রুকুটি করলেন, তারপর উঠে অফিস ঘরে গেলেন। দেরাজ থেকে চাবির গোছা নিয়ে পকেটে ভরলেন। চলো চলো দেখি, চলো। ফাল্গুন মাস হলেও 7টার সময় বেলা চড়েছে। কলতলায়, রান্নাঘরে, ডাইনিং রুমে ঝি চাকরদের কর্মতৎপরতা দেখা যাচ্ছে। 8টার সময় অতিথিদের ব্রেকফাস্ট দিতে হবে। সিঁড়িতে উঠতে উঠতে হরিশ্চন্দ্র গুণধরকে জিজ্ঞেস করলেন, হ্যাঁ রে, কাল রাত্রে রাজকুমার বাবু ঘরে ছিলেন তো? আগে ছিলেন। রাত্রি 9:45টার সময় আমি নিজের হাতে ডিনার পৌঁছে দিয়ে এসেছি। রাত্রে সদর দরজা কখন বন্ধ হয়েছিল? ওই তো আপনি ফিরলেন 11টার সময়, তারপর আমি সদর বন্ধ করেছি। দোতলায় এক সারিতেই 8টি ঘর, সামনে টানা বারান্দা। সিঁড়ির মুখেই ঘরের নম্বর আরম্ভ হয়েছে। সব ঘরের দরজা ভেজানো। হরিশ্চন্দ্র 2 নম্বর ঘরের সামনে দাঁড়িয়ে একটু জোরেই টোকা দিলেন। কেউ সাড়া দিল না। রাজকুমার বাবু? এবারেও কোনো সাড়া এলো না। রাজকুমার বাবু? তবুও সাড়া নেই। হরিশ্চন্দ্র তখন দরজার হ্যান্ডেল ঘোরালেন, কিন্তু হ্যান্ডেল ঘুরল না। দরজায় ইয়েল লক লাগানো, চাবি না ঘোরালে বাইরে থেকে দরজা খুলবে না। হরিশ্চন্দ্র পকেট থেকে চাবির গোছা বার করলেন। এই সময় 2 নম্বর ঘরের দুদিক থেকে দরজা খুলে 2টি মাথা উঁকি মারল। 1 নম্বর থেকে যিনি উঁকি মারলেন তিনি একটি প্রৌঢ়া মহিলা। কি হয়েছে? 3 নম্বর ঘর থেকে গলা বাড়িয়েছিলেন মধ্যবয়স্ক একটি পুরুষ। ম্যানেজার বাবু, আমার জ্বর হয়েছে, শিগগির একজন ডাক্তার ডেকে পাঠান। মহিলাটি বেরিয়ে এলেন। আমি ডাক্তার, বলুন। তিনি হরিশ্চন্দ্রকে পেরিয়ে 3 নম্বর ঘরের সামনে গেলেন। 3 নম্বরের অধিবাসী সচিতর স্যান্নাল আরক্ত চক্ষু বিস্ফারিত করে একবার ডাক্তারের দিকে তাকালেন, তারপর দরজা থেকে সরে গিয়ে বললেন, আসুন। হরিশ্চন্দ্র গোছা থেকে চাবি বেছে নিয়ে তালায় পরালেন। দরজা একটু ফাঁক করে ভেতরে উঁকি দিয়ে কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন। তারপর দরজা টেনে আবার বন্ধ করে দিলেন। বারান্দায় কেউ নেই। হরিশ্চন্দ্র এদিক ওদিক তাকালেন। গুণধর, তুমি এখানে থাকো, কোথাও যেও না, আমি এক্ষুনি আসছি। তার কণ্ঠস্বর চাপা উত্তেজনায় ভয়ঙ্কর শোনাল। তিনি পা টিপে টিপে নিচে নেমে গেলেন। হ্যালো, পুলিশ স্টেশন?
হ্যাঁ, আমি নিরুপমা হোটেল থেকে ম্যানেজার হরিশচন্দ্র হোর বলছি। শুনুন স্যার, শিগগির আসুন, আমাদের এখানে একটা খুন হয়ে গেছে। 3 নম্বর ঘরে মহিলা ডাক্তার শোভনা রায় রোগী সচিত স্যান্নালকে বিছানায় শুয়ে তার টেম্পারেচার নিলেন। হাত দেখি। নাড়ি দেখলেন, জিভ পরীক্ষা করলেন। জিভ বের করুন। জ্বর কত? 99। তেমন কিছু নয়, সামান্য ঠান্ডা লেগেছে। 2 অ্যাসপিরিনের বড়ি খেয়ে শুয়ে থাকুন। কিন্তু গায়ে যে ভীষণ ব্যথা। চিন্তার কিছু নেই, ওয়েদার চেঞ্জের সময় ওরকম ঠান্ডা লেগে যায়। আমি অ্যাসপিরিনের বড়ি পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা, অনেক ধন্যবাদ। আপনার ফি কত? লাগবে না। 3 নম্বর থেকে বেরিয়ে শোভনা রায় দেখলেন গুণধর 2 নম্বরের সামনে দাঁড়িয়ে আছে। এ ঘরে কি হয়েছে? গুণধর কেবল মাথা নাড়ল। শোভনা রায় আর কোনো প্রশ্ন না করে নিজের ঘরে প্রবেশ করলেন। গত রাত্রে ইন্সপেক্টর রাখাল সরকারের বাড়িতে সত্যান্বেষী ব্যোমকেশের নেমন্তন্ন ছিল। সরকার মশাই দক্ষিণ কলকাতার একটি থানার ইনচার্জ অফিসার। ব্যোমকেশরা যখন কেয়াতলায় জমি কিনে বাড়ি তৈরি করতে আরম্ভ করেছিল, তখন তার সঙ্গে পরিচয় হয়েছিল। পরিচয় ক্রমে ক্রমে বন্ধুত্বে পরিণত হল। সরকার মশাই পুলিশ হলেও অত্যন্ত মিশুকে এবং সহৃদয় ব্যক্তি। বয়সে ব্যোমকেশের চেয়ে কিছুটা ছোট, তাই বন্ধুত্বের সঙ্গে অনেকখানি শ্রদ্ধা মেশানো ছিল। ব্যোমকেশের সঙ্গে অজিতও এসেছিল নেমন্তন্ন খেতে। গল্প স্বল্প চলল অনেক রাত পর্যন্ত। রাত বাড়ল, কিন্তু গল্প শেষ হলো না। খাওয়া দাওয়ার পর অজিত উঠি উঠি করছে দেখে রাখালবাবু বললেন, ব্যোমকেশদা, আপনি আজ রাতটা না হয় এখানেই থেকে যান। কাল সকালে একেবারে বাড়ির কাজে তদারকি করে বাসায় ফিরে যাবেন। কথাটা মন্দ নয়। অজিত, তুমি আজ ফিরে যাও, আমি বরং কাল কাজকর্ম দেখে একেবারে ফিরব। অজিত চলে গেল। কলকাতা শহরে এ পাড়া থেকে ও পাড়া যাওয়া বিদেশ যাত্রার সমান। পরদিন সকাল 7:45টার সময় ব্যোমকেশ চা জলখাবার খেয়ে বেরোনোর উপক্রম করছে, এমন সময় টেলিফোন বেজে উঠল। রাখালবাবু ফোন ধরে কিছুক্ষণ নিবিষ্ট মনে শুনলেন, 2-1টা কথা বললেন, তারপর ফোন রেখে দিয়ে ব্যোমকেশকে বললেন, থানা থেকে বলছিল আমার এলাকায় একটা হোটেলে খুন হয়েছে। বেশ রহস্যময় ব্যাপার মনে হচ্ছে। আপনি যাবেন নাকি আমার সঙ্গে? রহস্যময় খুন যখন, তখন তো যেতেই হয়। চলো। ইন্সপেক্টর রাখাল সরকার ব্যোমকেশকে নিয়ে যখন নিরুপমা হোটেলে পৌঁছলেন, তখন থানা থেকে সাব ইন্সপেক্টর সাঙ্গপাঙ্গ নিয়ে হোটেল দখল করেছে। সদর দরজায় একজন কনস্টেবল দাঁড়িয়ে আছে। হোটেলের লোককে হোটেলে রাখা হয়েছে আর বাইরের লোককে বাইরে। রাখালবাবু হরিশচন্দ্রের অফিসে প্রবেশ করে দেখলেন পুলিশের ডাক্তার কালো ব্যাগ নিয়ে বসে অপেক্ষা করছেন। এই যে ডাক্তারবাবু এসে গেছেন দেখছি। আপনি আপনি হোটেলের ম্যানেজার? আগে হ্যাঁ স্যার। আপনি লাশ আবিষ্কার করেছেন? হ্যাঁ। আপনি কি জানেন সংক্ষেপে বলুন। আজ সকাল থেকে যা যা ঘটেছিল হরিশচন্দ্র বললেন। শুনে রাখালবাবু ব্যোমকেশের দিকে তাকালেন। ব্যোমকেশ একটু ঘাড় নাড়ল। রাখালবাবু তখন উঠে দাঁড়িয়ে বললেন, হ্যাঁ, আপনি ঠিক কাজই করেছেন। চলুন ডাক্তার, একবার লাশটা পরিদর্শন করা যাক। হরিশচন্দ্র আগে আগে সিঁড়ি দিয়ে দোতলায় চললেন, তার পেছনে রাখালবাবু, ব্যোমকেশ ও ডাক্তার। দোতলায় 2 নম্বর ঘরের সামনে গুণধরের বদলে একজন কনস্টেবল দাঁড়িয়ে আছে। হরিশচন্দ্র চাবি দিয়ে ঘর খুলে দিলেন। তখন ঘরের ভেতরটি দেখা গেল। ঠিক দরজার সামনে মেঝের ওপর একটি পুরুষের মৃতদেহ ডান দিকে কাত হয়ে পড়ে আছে। পরনে লুঙ্গি এবং গেঞ্জি। মুখখানা দেখে চমকে উঠতে হয়। কেউ যেন ধারালো ছুরি দিয়ে মুখখানাকে ফালা ফালা করে কেটেছে, তারপর অত্যন্ত অযত্নভাবে আবার জোড়া দিয়েছে। কাটা দাগগুলো তাজা নয়, অনেক দিনের পুরনো। শুকনো ক্ষতের দাগ মুখখানাকে একেবারে কদাকার করে দিয়েছে। মৃত্যুর কারণ কিন্তু অন্য। গেঞ্জির বুকের উপর অনেকখানি রক্ত শুকিয়ে আছে। দরজার কাছ থেকে কিছুক্ষণ মৃতদেহ পরিদর্শন করে রাখালবাবু বললেন, ডাক্তার, আপনি আগে লাশ পরীক্ষা করুন। আপনার কাজ হয়ে গেলে আমরা ঘরে ঢুকব। ডাক্তার ঘরে প্রবেশ করলেন। বাকি 3 জন লাশের দিকে একদৃষ্টে তাকিয়ে দাঁড়িয়ে রইলেন। ব্যোমকেশ একবার আর চোখে হরিশচন্দ্রের মুখের দিকে তাকালো, কিন্তু সেখানে ভয়ের ছাপ ছাড়া আর কিছুই দেখতে পেল না। কি ব্যাপার বলুন দেখি? আমাকে তো এখনই বেরোতে হবে, কিন্তু পুলিশ তো বেরোতেই দিচ্ছে না। এর মানে কি? মহিলা কণ্ঠের উষ্ণ স্বর শুনে 3 জনে পেছন ফিরে তাকালেন। একটি মহিলা ক্রুদ্ধ ভঙ্গিতে দাঁড়িয়ে আছে দেখে রাখালবাবু প্রশ্ন করলেন, আপনি কে? হরিশচন্দ্র পরিচয় করিয়ে দিলেন। ইনি 1 নম্বর ঘরে থাকেন।
ডক্টর শোভনা রায়। দেখুন, এই ঘরে কাল রাত্রে এক ভদ্রলোক খুন হয়েছেন। এই হোটেলে যারা আছেন তাদের সকলকে আমাদের জেরা করতে হবে। জেরা করার আগে কাউকে বাইরে যেতে দিতে পারি না। আপনি নিশ্চিন্ত থাকুন, সকলের আগে আমি আপনাকে জেরা করে ছেড়ে দেব। মহিলাটির মুখের ভাব বদলে গেল। তিনি শঙ্কিত চোখে চেয়ে বললেন, খুন হয়েছে? আমার পাশের ঘরে খুন হয়েছে? কখন? কে খুন করেছে? তা এখনো জানা যায়নি। আপনি নিজের ঘরে গিয়ে বসুন, আমরা আসছি। মহিলাটি একটু ইতস্তত করলেন। একবার 2 নম্বর ঘরের দিকে উঁকি মারলেন, তারপর নিজের ঘরে গিয়ে দরজা ভেজিয়ে দিলেন। ইতিমধ্যে সাব ইন্সপেক্টর 2 জন উপস্থিত হয়েছিল। রাখালবাবু তাদের বললেন, তোমরা একজন তেতলায় আর একজন দোতলায় যত অতিথি আছেন সকলের নাম ধাম ঠিকানা নিয়ে নাও। কাল রাত্রে কে কোথায় ছিল তারও খবর নাও। কেবল 1 নম্বর আর 3 নম্বর ঘরে তোমাদের যাবার দরকার নেই, ওদের আমি জেরা করব। সাব ইন্সপেক্টর 2 জন চলে গেল। 5 মিনিট পরে ডাক্তার ঘর থেকে বেরিয়ে এলেন। এবার লাশ সরাতে পারেন। কি দেখলেন? ছুরির আঘাতে মৃত্যু হয়েছে। ছুরি কিংবা ওইরকম কোনো সরু ধারালো অস্ত্র পাঁজরার ফাঁক দিয়ে একেবারে হৃদযন্ত্রে প্রবেশ করেছে। এ মশাই পেশাদার খুনির কাজ। ওই একটি ছাড়া কোনো ক্ষতচিহ্ন নেই। প্রথম মারেই একেবারে লক্ষ্যে পৌঁছেছে। মৃত্যুর সময়? অটোপসি না করে নিশ্চিতভাবে বলা শক্ত। সম্ভবত কাল রাত্রি 9টা থেকে 12টার মধ্যে। বয়স কত হবে? মুখ দেখে তো কিছুই বোঝা যাচ্ছে না। 40-এর আশেপাশে। আচ্ছা, এখন চলি। তাড়াতাড়ি লাশ পাঠিয়ে দেবেন, আজই দেখব। কাল রিপোর্ট পাবেন। ডাক্তার চলে গেলেন। রাখালবাবু হরিশ্চন্দ্রকে বললেন, আপনি নিজের কাছে যান, অফিসেই থাকবেন, আর এই ঘরের চাবিটা আমায় দিয়ে যান। আধ ঘন্টা পরে লাশ চালান করে দিয়ে রাখালবাবু ব্যোমকেশের দিকে তাকালেন। অর্থাৎ অতকিম। ব্যোমকেশ 1 নম্বর ঘরের দিকে আঙুল দেখালো। ওই মহিলাটির জিজ্ঞাসাবাদ আগে সেরে নিন। মহিলা এবং ডাক্তারের অধিকার আগে। রাখালবাবু 2 নম্বরের দরজায় চাবি দিয়ে বললেন, ঠিকই বলেছেন, ওনাকে ছেড়ে দিয়ে তারপর না হয় এ ঘরটা দেখা যাবে। আসুন। 1 নম্বরের দরজায় টোকা দিতেই দরজা খুলে গেল। মহিলাটির মুখ অপ্রসন্ন। তার বেঁটে নীরের গোছের শরীরটি আঁটোসাঁটো পোশাকের মধ্যে যেন অধীরতায় ফেটে পড়ার উপক্রম করছে। যত শিগগির পারেন আমাকে ছেড়ে দিন দারোগা বাবু, আমার কাজের ক্ষতি হচ্ছে। 2-4টে প্রশ্ন করে আপনাকে ছেড়ে দেব। রাখালবাবু খাতা পেন্সিল বের করে প্রশ্ন আরম্ভ করলেন। আপনার পুরো নাম? মিসেস শোভনা রায়। বয়স? 49। স্বামীর নাম? স্বর্গীয় রামরতন রায়। আচ্ছা, আপনি তো ডাক্তার, কোথায় ডাক্তারি করেন? বহরমপুরে। তা কলকাতায় এসেছেন কেন? আমি গাইনোকোলজিস্ট। সেবা সদনের সঙ্গে আমার একটা যোগাযোগ আছে, তাই মাঝে মাঝে আসি। কলকাতায় আপনার আত্মীয় স্বজন কেউ নেই? আমার কোথাও কেউ নেই। ছেলে বলে? না, একটা মেয়ে ছিল, অনেকদিন আগেই মারা গেছে। মিসেস রায়ের মুখ ক্ষণিকের জন্য কঠিন হয়ে উঠল, তারপর আবার স্বাভাবিক হয়ে গেল। মহিলাটির মুখখানি সুশ্রী নয়, কঠিন হলে আরো কুশ্রী দেখায়। কলকাতায় যখন আসেন এখানেই ওঠেন? হ্যাঁ, এখানে উঠলেই সুবিধে হয়। এবারে কবে এসেছেন? পরশু। কাল রাত্রে পাশের ঘরে রাজকুমার বসু নামে এক ভদ্রলোক খুন হয়েছেন, তাকে আপনি চিনতেন? না, কখনো নাম শুনিনি। আগে কখনো দেখেননি? পাশাপাশি ঘরে ছিলেন তাই জিজ্ঞাসা করছি। না না, ও মুখ দেখলে মনে থাকতো। কাল রাত্রি 8টার পর আপনি কোথায় ছিলেন? 8টার সময় আমি সেবা সদন থেকে ফিরে আসি। ঘরে এসে হাত মুখ ধুয়ে কাপড় চোপড় বদলে নিচে ডাইনিং রুমে খেতে গেলাম। 9টার আগেই ফিরে এসেছি। তারপর ঘর থেকে আর বেরোয়নি। রাত্রে কিছু জানতে পেরেছিলেন? 9:15টার সময় আমি শুয়ে পড়েছিলাম, কিন্তু বারবার ঘুমের ব্যাঘাত হচ্ছিল। আসলে পাশের ঘরের শব্দে ঘুম ভেঙে যাচ্ছিল। পাশের ঘরে শব্দ হচ্ছিল? ঘরে শব্দ হচ্ছিল কিনা জানি না, তবে ঘরের দরজা বারবার খুলছিল আর বন্ধ হচ্ছিল। রাত্রি তখন কত হবে? ঘড়ি দেখিনি, আন্দাজে 9:30 থেকে 10টার মধ্যে। আপনি কি করলেন? কি করব? হোটেলে অনেক অবিবেচক লোক আসে, তারা পরে সুবিধা অসুবিধা কিছুই বোঝেন না। আজ সকালে কখন জানতে পারলেন খুন হয়েছে? আপনার কাছেই জানলাম। ভোরবেলা চাকর বেডটি দিয়ে গেল, তারপর আমি তৈরি হয়ে বেরোতে যাচ্ছি, নিচে ব্রেকফাস্ট খেয়ে কাজে যাব। এমন সময় পাশের ঘরে দরজা ঠেলাঠেলি চেঁচামেচি শুনতে পেলাম। বাইরে গিয়ে দেখলাম ম্যানেজার। জিজ্ঞেস করলাম কি হয়েছে, সে কিছু বলল না। তারপর 3 নম্বর ঘরে গেলাম। তা 3 নম্বর ঘরে গেলেন কেন? 3 নম্বরের ভদ্রলোকটির শরীর খারাপ হয়েছে, ডাক্তার খুঁজছিলেন, তাই তাকে দেখতে গেছিলাম। তাকে চিনতেন আগে থেকে? দেখেছি, কিন্তু চেনা পরিচয় কিছু ছিল না, তার নামও আমি জানি না। ও, তা কি হয়েছে ভদ্রলোকের? ঠান্ডা লেগে সামান্য জ্বর। রাখালবাবু ব্যোমকেশের দিকে তাকালেন। ব্যোমকেশ মাথা নেড়ে জানালো তার কোনো প্রশ্ন নেই।
আপাতত আর কোনো প্রশ্ন নেই, আপনি কাজে যেতে পারেন, কিন্তু আমাদের না জানিয়ে কলকাতা ছাড়বেন না। শোভনা রায়ের মুখে বিরক্তির ভাব ফুটে উঠল। তিনি উত্তর না দিয়ে ব্যাগ হাতে উঠে দাঁড়ালেন। 2 নম্বর ঘরের দরজা খুলতে খুলতে রাখালবাবু বললেন, মহিলাটির মেজাজ একটু কড়া। ভয় পাননি? বোধহয় পুলিশের কার্যকলাপের সঙ্গে পরিচয় আছে। ডাক্তার তো, আসুন দেখা যাক ঘরের মধ্যে আততায়ী কোনো চিহ্ন রেখে গেছে কিনা। হাজরা, তুমি নিচে গিয়ে হেড অফিসে ফোন করো, যেন ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্টদের পাঠানো হয়। কনস্টেবল স্যালুট করে চলে গেল। ঘরটি আয়তনে 10 ফুট বাই 12 ফুট। একটি একজনের লোহার খাট, ছোট টেবিল এবং চেয়ার, দেওয়ালে আয়না লাগানো, তার পাশে কাপড় রাখার আলনা, মাথার উপর ফ্যান। দুজনে ঘরের মাঝখানে দাঁড়িয়ে চারিদিকে দৃষ্টি ফেরালেন। বিছানাটা দেখেছেন? দেখেছি, বিছানা আর আলনা দুটোই দ্রষ্টব্য। বিছানা দেখে মনে হয় কাল রাত্রে রাজকুমার বসু বিছানায় শুয়েছিলেন, চাদর একটু কুঁচকে আছে, তাছাড়া বালিশের ওপর মাথার দাগ, আর আলনায় একটা কোঁচানো ধুতি ও পাঞ্জাবি টাঙানো রয়েছে। কি মনে হচ্ছে? মনে হচ্ছে কাল রাত্রে রাজকুমার বসু কাপড় পাঞ্জাবি ছেড়ে লুঙ্গি আর গেঞ্জি পরে শুয়েছিলেন। তারপর এক সময় দরজায় টোকা পড়ল। রাজকুমার বিছানা থেকে উঠে যেই দরজা খুললেন, আততায়ী অমনি তার বুকে ছুরি মারল। রাজকুমার পড়ে গেলেন আর উঠলেন না। আততায়ী দরজা টেনে বন্ধ করে চলে গেল। আমার বিশ্বাস রাখাল, আততায়ী ঘরে ঢোকেনি। ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট রাজকুমার ছাড়া আর কারো আঙুলের ছাপ ঘরের মধ্যে পাবে বলে মনে হয় না। দরজার হাতলে আততায়ীর আঙুলের ছাপ হয়তো ছিল, কিন্তু এখন আর তা পাওয়া যাবে না। তার উপর আরো অনেক আঙুলের ছাপ এতক্ষণে পড়ে গিয়েছে। তা বটে, তবু অধিকন্তু ন-দশায়ও। আসুন ঘরটা তল্লাশি করে দেখা যাক। তল্লাশি তুমি করো, আমি কোনো জিনিসে হাত দেব না, তাতে আঙুলের ছাপ আরো বেড়ে যাবে। বেশ, আপনি তাহলে দাঁড়িয়ে তদারকি করুন। রাখালবাবু বিধিবদ্ধভাবে তল্লাশি আরম্ভ করলেন। টেবিলের দেরাজ, পাঞ্জাবির পকেট, বিছানার তোষকের নিচে সর্বত্র অনুসন্ধান করলেন, কিন্তু কিছুই পেলেন না। সবশেষে খাটের তলা থেকে তিনি একটি সুটকেস টেনে বার করলেন। মৃতের এই একটিমাত্র সম্পত্তি ঘরে আছে, আর কিছুই নেই। সুটকেসে চাবি লাগানো ছিল না। রাখালবাবু ডালা খুললেন। দেখা গেল 2 সেট জামা কাপড় রয়েছে, কাপড়ের নিচে এক গোছা 10 টাকার নোট আর একটি ডায়েরির আকারে ছোট বাঁধানো খাতা। খাতাটি সরিয়ে রেখে রাখালবাবু প্রথমে 10 টাকার নোটগুলি গুনলেন। 120খানা নোট, অর্থাৎ ঠিক 1200 টাকা। তিনি নোটগুলি নিজের পকেটে রাখতে রাখতে বললেন, একটা জিনিস বোঝা যাচ্ছে যে খুন করেছে তার টাকার লোভ নেই। তিনি খাতাটি তুলে নিলেন। খাতার নামের পৃষ্ঠায় নাম লেখা রয়েছে সুকান্ত সোম। রাখালবাবু ব্যোমকেশের দিকে তাকালেন। রাজকুমার নামটা তাহলে নকল, কিন্তু সুকান্ত সোম যেন কোথায় শুনেছি। রাখাল, আমি নামটা মাথার মধ্যে একটা ঘন্টি বাজছে। তুমি শোনোনি? মনে পড়ছে না। রাখালবাবু খাতার পাতা উল্টাতে লাগলেন। প্রত্যেক পাতার মাথায় একটি শহরের নাম লেখা, যেমন কাশী, কলকাতা, কটক। শহরের নিচে কয়েকটি নাম ও ঠিকানা, কোনোটায় আবার টেলিফোন নাম্বার। কলকাতার পাতায় 4টি নাম লেখা আছে। প্রায় প্রত্যেকের নামের পাশে একটি টাকার অঙ্ক, যেমন শ্যামকান্ত লাহিড়ী, 30/1 লেক কলোনি, পাশে লেখা 500 টাকা। জগবন্ধু পাত্র, 56 রামভাদুড়ি লেন, পাশে লেখা 400 টাকা। লতিকা চৌধুরী, 17 গান্ধী পার্ক, পাশে লেখা 300 টাকা। মোহনলাল কুণ্ডু, 117D পানাপুকুর লেন, কিন্তু এর পাশে কোনো টাকার অঙ্ক লেখা নেই। খাতাখানা ব্যোমকেশের হাতে দিয়ে রাখালবাবু বললেন, দেখুন যদি কিছু হদিশ পান। ব্যোমকেশ খাতাখানা মন দিয়ে পরীক্ষা করে বলল, আমার তো সন্দেহ হচ্ছে লোকটির পেশা ছিল ব্ল্যাকমেল করা। আচ্ছা, অন্য পেশা কি সম্ভব নয়? যেমন ধরুন বিমার দালাল। অসম্ভব বলছি না, কিন্তু বিমার দালালকে কেউ খুন বোধহয় করে না, আর তারা ছদ্মনামেও ঘুরে বেড়ায় না। তাহলে আপনি মনে করেন রাজকুমার বসু যাদের ব্ল্যাকমেল করছিল তাদের মধ্যে কেউ তাকে খুন করেছে? কলকাতার ফিরিস্তিতে যাদের নাম আছে তাদের জিজ্ঞাসা করলে হয়তো কিছুটা আন্দাজ করা যাবে। আপাতত চলো, ওই 3 নম্বর ঘরের মক্কেলের সঙ্গে একবার দেখা করা যাক। চলুন। 3 নম্বর ঘরের দরজা হালকা ভেজানো ছিল। সচিত শ্যান্নাল বিছানায় চিত হয়ে শুয়েছিলেন। পদশব্দ শুনে ঘাড় তুললেন। কে? পুলিশ। সচিতোষবাবু উঠে বসলেন
এবং চোখ গোল গোল করে বললেন, পুলিশ? কি চাই? আপনাকে 2-4টে প্রশ্ন করতে চাই। জানেন বোধহয় পাশের 2 নম্বর ঘরে খুন হয়েছে। খুন হয়েছে? কে খুন হয়েছে? 3 নম্বর ঘরটি আয়তনে এবং আসবাবপত্রে অন্য দুটি ঘরের অনুরূপ। রাখালবাবু বিছানার ধারে বসলেন, ব্যোমকেশ চেয়ারে বসল। 2 নম্বরে যিনি ছিলেন কাল রাত্রে তিনি খুন হয়েছেন, তার নাম রাজকুমার বসু। আপনি তাকে চিনতেন নাকি? রাজকুমার বোস? না, চিনতাম না। কে খুন করেছে দারোগা বাবু? তা এখনো জানা যায়নি। আপনার নামটা কি? আগে সুচিত সান্যাল। বাড়ি? ভাগলপুর। আমার শরীরটা বড় খারাপ, ডাক্তার শুয়ে থাকতে বলেছে। কোন ডাক্তার? ওই মহিলা ডাক্তার। বললেন ঠান্ডা লেগেছে, অ্যাসপিরিনের বড়ি খেয়ে শুয়ে থাকতে হবে। আচ্ছা, মহিলারা কি ভালো ডাক্তার হয়? এবার ব্যোমকেশ বলল, হতে কোথাও বাধা আছে বলে তো আমার জানা নেই। আচ্ছা, ঠান্ডাটা লাগালেন কি করে? কাল সন্ধ্যের পর একবার বেরিয়েছিলাম, গায়ে চাদর টাদর কিছু ছিল না, তখনই মনে হয় ঠান্ডা লেগেছে। রাত্রে ঘর থেকে বেরিয়েছিলেন? আগে না, ওই 9টার সময় ডাইনিং রুম থেকে খেয়ে এসে ঘরে ঢুকেছিলাম, আর বেরোয়নি। আচ্ছা, আপনার পরিচয়টা? উনি সত্যান্বেষী ব্যোমকেশ বক্সী। ব্যোমকেশ বক্সী? কি সৌভাগ্য আমার! আমি আপনার কথা তো অনেক শুনেছি মশাই। আপনি? ও কথা থাক। আপনি কলকাতায় কবে এসেছেন? আগে 3 দিন হলো। আজ ফিরে যাওয়ার কথা, কিন্তু শরীরের যা অবস্থা। কলকাতায় আপনি কেন এসেছেন? কোনো কাজে? আমার ঘিয়ের ব্যবসা আছে, গাঙ্গুরামকে ঘি যোগান দিই, তাই মাঝে মাঝে আসতে হয় আর কি। আচ্ছা, ঠান্ডা লাগা থেকে কি নিউমোনিয়া হতে পারে? তা পারে, কিন্তু আপনার হবে না। আপনি বেশ স্বাস্থ্যবানই আছেন। বয়স কত? 42। ওই দেখতেই স্বাস্থ্যবান, কিন্তু আমার শরীর ভারী ফসকা, একটুতেই রোগে ধরে। বেজায় খিদে পেয়েছে। আচ্ছা, কিছু খেলে রোগ বেড়ে যাবে না তো? গরম দুধ আর পাউরুটি খান। আচ্ছা, রাজকুমার বোসকে তাহলে আপনি চিনতেন না? আগে না, নাম তো কখনো শুনিনি। সুকান্ত নামটা শুনেছেন কখনো? সুকান্ত? না। আর তবে আমার শালার নাম ছিল সুকান্ত কুমার লাহিড়ী, ও মারা গেছে অনেক দিন আগে। কাল রাত্রে আপনি পাশের ঘরে কোনো শব্দ শুনেছিলেন? শব্দ? না মশাই, খেয়ে এসেই শুয়েছি, আর শুয়েই ঘুমিয়ে পড়েছি। বউ বলে আমি একবার ঘুমোলে নাকি ডাকাত পড়লেও ঘুম ভাঙে না। পাশের ঘরের লোকটাকে কি দিয়ে খুন করলো? বন্দুক দিয়ে? ছুরি দিয়ে। আপনি পুলিশকে খবর না দিয়ে কলকাতা ছেড়ে যাবেন না। আচ্ছা স্যার। চলুন ব্যোমকেশদা। রাখালবাবু উঠে পড়লেন। নিচে অফিস ঘরে হরিশ্চন্দ্রবাবু জবুথবুভাবে বসেছিলেন। ব্যোমকেশদের দেখে উঠে দাঁড়ালেন। এবার আপনাদের, অর্থাৎ হোটেলের স্টাফদের জবানবন্দি নেব। আপনাকে দিয়ে আরম্ভ করি, বসুন। রাখালবাবু জিজ্ঞাসাবাদ আরম্ভ করলেন। আপনার পুরো নাম? হরিশ্চন্দ্র হোর। আপনি তো হোটেলের ম্যানেজার, তা এখানেই থাকেন? হ্যাঁ। কতদিন আছেন? 8 বছর। মৃত রাজকুমার বোস সম্পর্কে কি জানেন বলুন। হরিশ্চন্দ্র একটা মোটা খাতা বের করে সেটা খুললেন। রাজকুমার বসু, ঠিকানা আদমপুর, পাটনা। গত 5 বছর ধরে তিনি বছরে 2 বার এখানে আসতেন, 2-3 দিন থাকতেন, হোটেল থেকে বেরোতেন না। এই অফিসে এসে 3-4 জন বন্ধুকে টেলিফোন করতেন, তারা এসে সন্ধ্যের পর তার সঙ্গে দেখা করতেন। এর বেশি আমি কিছু জানি না। এবার তিনি কবে এসেছিলেন? পরশু। টেলিফোন করেছিলেন? পরশু রাত্রে এলেন, সে রাত্রে টেলিফোন করেননি, কাল সকালে করেছিলেন। আচ্ছা, রাজকুমার বাবু যখন আসতেন ওই 2 নম্বর ঘরেই থাকতেন? না, যখন যে ঘর খালি থাকতো সেই ঘরেই থাকতেন। রাজকুমার বাবু কি কাজ করতেন আপনি জানেন? আগে না। আপনি কাল রাতে নিশ্চয়ই হোটেলেই ছিলেন? আগে ঘন্টা 2-এর জন্য একবার বেরিয়েছিলাম। আমি হোটেলে থাকি বটে, কিন্তু আমার পরিবার বাইরে ভাড়া বাড়িতে থাকে, মাঝে মাঝে তাদের দেখতে যাই। কাল রাত্রে অতিথিরা খেতে বসার পর আমি বেরিয়েছিলাম, তারপর ওই 11টা নাগাদ ফিরে আসি। তা আপনার অবর্তমানে হোটেলের ইনচার্জ কে থাকে? খানসামা গুণধর গুই। ওনাকে ডাকুন একবার। গুণধরকে ডাকা হলো। সে এসে দাঁড়ালো। আবার প্রশ্নোত্তর আরম্ভ হলো। রাজকুমার বোস নামে যিনি খুন হয়েছেন তার সম্বন্ধে তুমি কি জানো? আগে বেশি কিছু জানি না। তিনি মাঝে মাঝে আসতেন, 2-3 দিন থেকে চলে যেতেন। তোমার সঙ্গে তার কোনো কথাবার্তা হতো না? আগে খুব কম।
ফরমাস করতেন, তার বেশি নয়। তার দেখাশোনা করতো কে? আগে আমিই করতাম। সকালে বেডটি দিয়ে যেতাম, তারপর ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সব আমিই পৌঁছে দিতাম। ওই দোতলায় যারা থাকেন না, আমি তাদের দেখাশুনো করি। তেতলায় দেখাশুনো করে। তাহলে রাজকুমার বাবু ডাইনিং রুমে খেতে নামতেন না? আগে না। আচ্ছা, কাল তুমি তাকে শেষবার কখন দেখেছো? রাত্রি 8:45 সময় তাকে ডিনার দিতে গেছিলাম। তারপর ওই 9টার সময় এঁটো বাসন কোসন আনতে গেছিলাম। তখন তিনি বেঁচে ছিলেন। বুঝলাম, কিন্তু তিনি ডাইনিং রুমে যেতেন না কেন? কিছু বলতে পারো? তা জানি না হুজুর, তবে বোধহয় তার ওই মুখে কাটাকুটি হয়ে বড্ড হয়ে গেছিল তো, তাই বোধহয় তিনি ওই সহজে লোকের সামনে বেরোতেন না। তা হতে পারে। আচ্ছা, তার কাছে কোনো লোক আসতো না? তা আসতো হুজুর। কাল কে কে এসেছিল? আমি জানি না, জেনারেল সিং বলতে পারে। জেনারেল সিং? আগে আমাদের দারোয়ান, তার নাম রামপ্রীত সিং, সবাই তাকে জেনারেল সিং বলে ডাকে। এবারের উত্তরটা দিলেন হরিশ্চন্দ্র। জেনারেল সিংকে ডাকো। ভোজপুরি জওয়ান রামপ্রীত সিং এসে গোড়ালিতে গোড়ালি ঠেকিয়ে স্যালুট করল। সালাম হুজুর। মোটাসোটা চেহারা, জাঁদরেল পোশাক, ইয়াক কোপ। রাখালবাবু তার আপাদমস্তক নিরীক্ষণ করে বললেন, বাবা, জেনারেলি বটে। তা তুমি হোটেলের সদরে পাহারা দাও? জি, সকাল 9টা থেকে 12টা আর বিকালে 5টা থেকে 10টা আমার ডিউটি আছে। হোটেলে যারা অতিথিদের সঙ্গে দেখা করতে আসে তাদের নামধাম তুমি লিখে রাখো? জি নাহি, সেরকম কোনো হুকুম নাহি। যারা ভালো সাজ পোশাক পরে আসে তাদের আমি স্যালুট করি, আর যারা অতিথির রুমের নাম্বার জানতে চায় তাদের আমি রুমের নাম্বার বলি। কাউকে আটকাও না? জি, ভালো জামা কাপড় পরা থাকলে আটকাই না। আর যদি ছেঁড়া জামা কাপড় হয়? তখন কটমট করে তাকাই। সাবাস। এবার বলো দেখি, কাল সন্ধ্যের পর দোতলার 2 নম্বর ঘরের বাবুর সঙ্গে কেউ দেখা করতে এসেছিল? জি, এসেছিল। 2জন মরদ আর 1জন ঔরত। রাত্রি 9:15টার সময় এলেন ঔরত। তিনি ঘরের নাম্বার জেনে নিয়ে দোতলায় গেলেন। 5 মিনিট বাদ তিনি চলে গেলেন। তার বয়স কত? यही कोई 20-25 হবে হুজুর। গড়ি, পাতলা, লম্বা চেহারা, চোখে চশমাও ছিল। তারপর? তারপর 9:30টার সময় একজন মরদ এলেন। তিনি ঘরের নাম্বার নিয়ে উপরে গেলেন। 5 মিনিট বাদ তিনিও ফিরে চলে গেলেন। এর চেহারা দুবলা, মুছ দাড়ি আছে থোড়া থোড়া। তারপর? 9:45টার সময় আরেকজন মরদ এলেন। মোটা তাজা শরীর, খাঁটি বঙ্গালী বাবু। তিনিও উপরে গিয়ে 5 মিনিট ছিলেন। তারপর আমার ডিউটির মধ্যে আর কই আসে নাই হুজুর। জেনারেল রামপ্রীত সিং এর চেহারা যতই স্থূল হোক, স্মৃতিশক্তি যে খুব তীক্ষ্ণ তাতে সন্দেহ নেই। রাখালবাবু খুশি হয়ে বললেন, তুমি এখন আরাম করো গিয়ে। জি হুজুর। জেনারেল জোড়া পায়ে স্যালুট করে চলে গেল। আপাতত এই টাকাটা আপনার কাছে রাখুন, মৃতের সুটকেস থেকে পাওয়া গেছে। আর একটা রসিদ দিন আমাকে। ঘরে একটি লোহার সিন্দুক ছিল। হরিশ্চন্দ্র নোটগুলো সিন্দুকে রেখে রসিদ লিখে দিলেন। ব্যোমকেশ ভুরু কুঁচকে বসে রইল। ইতিমধ্যে সাব ইন্সপেক্টর 2জন নেমে এসে দাঁড়িয়েছিল। রাখালবাবু তাদের প্রশ্ন করলেন, কি হলো? আমি তেতলায় গেছিলাম, সকলের নামধাম লিখে নিয়েছি। সকলেই বলল 9টার পর ডিনার খেয়ে তারা ঘরে ফিরে এসেছিল, আর ঘর থেকে বেরোয়নি। তাদের কথা সত্যি কিনা যাচাই করেছিলে? কি করে যাচাই করব স্যার? প্রত্যেকের আলাদা ঘর। তবে একটা প্রমাণ আছে স্যার, রাত্রে খাওয়া দাওয়ার পালা শেষ হলে একটা চাকর তেতলার সিঁড়ির সামনে শোয়। তাকে না ডিঙিয়ে সিঁড়ি দিয়ে নামা সম্ভব নয়। আমি চাকরটাকে জিজ্ঞাসা করেছি স্যার, সে বলল রাত্রি 10:30টার সময় সে শুতে গেছিল, তারপর আর কেউ সিঁড়ি দিয়ে নিচে নামেনি স্যার। আর তুমি? দোতলাতেও একই অবস্থা স্যার, সকলের নাম ঠিকানা লিখে নিয়েছে। দোতলার সিঁড়ির মুখে যে চাকরটা শোয় সে বলল 11:15টার সময় সে শুতে গিয়েছিল, তারপর আর কেউ ঘর থেকে বেরোয়নি। রাখালবাবু ম্যানেজারকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা, রাত্রে চাকর সিঁড়ির মুখে শোয় কেন? না মানে, যদি রাত্রে কোনো অতিথির কিছু দরকার হয় তাই এই ব্যবস্থা। বুঝলাম। রাখালবাবু ঘড়ি দেখলেন, 12টা বেজে গেছে। এখানকার কাজ এই পর্যন্ত। চলুন এবার বেরিয়ে পড়া যাক। রাস্তায় কোথাও খেয়ে নেওয়া যাবে। ভাগ্যক্রমে 4জন মক্কেলের বাড়ি কাছাকাছির মধ্যেই, বেশি ঘোরাঘুরি করতে হবে না। আপনার বাড়ি ফিরতে একটু দেরি হয়ে গেল। সে অসুবিধা নেই, আমি অজিতকে একটা টেলিফোন করে দিচ্ছি। সে টেলিফোন তুলে নিল। হরিশ্চন্দ্র বললেন,
বলছিলাম যদি আপত্তি না থাকে এখানেই আপনাদের সকলের আহারের ব্যবস্থা করছি। আরে সে তো ভালো কথা। নিরুপমা হোটেলের রান্না বেশ ভালো। মধ্যাহ্নভোজন দেশীয় বিলিতি মতে সমাপ্ত করে পুলিশের দল ডাইনিং রুম থেকে বেরোলেন, সঙ্গে ব্যোমকেশ। রাখালবাবু দ্বিতীয় সাব ইন্সপেক্টরকে বললেন, দত্ত, তুমি এখানে থাকো। এই নাও 2 নম্বর ঘরের চাবি। ফিঙ্গারপ্রিন্টের দল এখনই আসবে, তাদের ঘর খুলে দিও। আমি ঘোষকে নিয়ে বেরোচ্ছি। আসুন আসুন ব্যোমকেশদা। 3 জন ফুটপাতে গিয়ে দাঁড়ালেন। রাখালবাবু পকেট থেকে খাতা বের করে বললেন, এই সময় কাউকে বাড়িতে পাবো কিনা বলা যায় না, চলুন আগে জগৎবন্ধু পাত্রকে দেখা যাক। হ্যাঁ চলো। একটা ট্যাক্সি ধরে 3 জন উঠে বসলেন। ট্যাক্সি জগবন্ধু পাত্রের ঠিকানার উদ্দেশ্যে চলল। ব্যোমকেশদা, আজ আপনি এমন চুপচাপ, কিছু বলছেন না? এখন কেবল শুনে যাচ্ছি, বলা কওয়ার সময় এখনো আসেনি। সময় যেদিন আসিবে আপনি যাইব তোমার কুঞ্জে। জগবন্ধু থাকেন একটি তেতলা বাড়ির নিচের ফ্ল্যাটে। রাখালবাবু দরজায় টোকা দিলেন। একটি লোক দরজা খুলে দাঁড়ালো। ছাঁটা দাড়ি, কলকুচো ধরনের চেহারা, বয়স আন্দাজ 40। আপনার নাম জগৎবন্ধু পাত্র? জগবন্ধু পুলিশের ইউনিফর্ম দেখে একটু সংকুচিত হয়ে বললেন, কি দরকার? নিরুপমা হোটেলে রাজকুমার বসু নামে এক ব্যক্তি খুন হয়েছেন। রাজকুমার খুন হয়েছে? হ্যাঁ, আপনাকে 2-1টা প্রশ্ন করতে চাই। আসুন। জগবন্ধু পাত্র একটি ঘরে নিয়ে গিয়ে তাদের বসালেন। আপনারা একটু বসুন, আমি এখনই আসছি। তিনি পাশের ঘরে চলে গেলেন। বসার ঘরটি ছোট এবং নিরাভরণ। একটি টেবিল ও 3টি চেয়ার আছে, টেবিলের উপর টেলিফোন। ব্যোমকেশ সিগারেট ধরিয়ে ঘরের এদিক ওদিক তাকাতে লাগলো, কিন্তু কোথাও গৃহস্বামীর চরিত্রের কোনো পরিচয় পেল না। 5 মিনিট কাটল, 10 মিনিট কাটল, জগবন্ধু পাত্রের দেখা নেই। রাখালবাবু তখন গলা চড়িয়ে ডাকলেন, জগৎবন্ধু বাবু, কিন্তু উত্তর এলো না। জগৎবন্ধু বাবু। ব্যোমকেশ মুখ টিপে হাসল। মনে হচ্ছে জগবন্ধু পাত্র গৃহত্যাগ করেছেন। ঘোষ, ঘোষ এসো, বাড়ির ভেতরটা দেখা যাক। আসুন আসুন ব্যোমকেশদা। ব্যোমকেশ কিন্তু গেল না। ঘোষকে নিয়ে রাখালবাবু ভেতরে গেলেন। দেখলেন কেউ নেই, খিড়কির দরজা খোলা। রাখালবাবু ফিরে এসে বললেন, আপনি ঠিকই বলেছেন, পাখি উড়েছে। ব্যোমকেশ ইতিমধ্যে টেবিলের দেরাজ খুলে একটা বাঁধানো খাতা বের করেছিল। তার পাতা উল্টাতে উল্টাতে বলল, লোকটা বোধহয় হর্স রেসিং এর টাউট ছিল। তাই নাকি? কিন্তু পালালো কেন? নিশ্চয়ই গুরুতর কোনো গন্ডগোল আছে। শুধু হর্স রেসিং টাউট হলে পালাতো বলে তো মনে হয় না। রাখালবাবু থানায় ফোন করলেন, পলাতকের বর্ণনা দিলেন, আরো লোক ডেকে পাঠালেন। তারপর ফোন নামিয়ে বললেন, ঘোষ, তুমি এখানে থাকো, আমরা অন্য কাজে যাচ্ছি। এখনই থানা থেকে আরো লোক এসে পড়বে। বাড়িটা তন্ন তন্ন করে তল্লাশি করো। আঙুলের ছাপ নিশ্চয়ই পাবে, তৎক্ষণাৎ হেড অফিসে পাঠিয়ে দেবে। লোকটা বোধ হয় দাগি আসামি। জগবন্ধু পাত্রের বাসা থেকে বেরিয়ে রাখালবাবু ব্যোমকেশকে জিজ্ঞাসা করলেন, কি মনে হয়, জগৎবন্ধু পাত্র কি আমাদের আসামি? ব্যোমকেশ একটু চুপ করে থেকে বলল, কিছুই বলা যায় না। লোকটা রাজকুমারের মৃত্যু সংবাদ শুনে চমকে উঠেছিল। অবশ্য অভিনয় হতে পারে। তাহলে সেক্ষেত্রে বলতে হয় লোকটা খুব জাঁদরেল অভিনেতা। অতঃপর মোহনলাল কুণ্ডুর বাসায় গিয়ে জানা গেল কুণ্ডু মশাই কলকাতায় নেই। সস্ত্রীক কাশি গেছেন, কবে ফিরবেন ঠিক নেই। সেখান থেকে তারা শ্যামাকান্ত লাহিড়ির বাড়ি গেলেন, কিন্তু এখানেও নিরাশ হতে হলো। শ্যামাকান্ত বাড়ি নেই, অফিসে গেছেন। শ্যামাকান্ত পোর্ট কমিশনারের অফিসে বড় চাকরি করেন, এটুকুই শুধু জানা গেল। সন্ধ্যের আগে তাকে পাওয়া যাবে না। বাকি রইলেন শুধু লতিকা চৌধুরী। উনি যখন মহিলা, তখন আশা করা যায় দুপুরবেলা ওনাকে বাসায় পাওয়া যাবে। শ্রীমতী চৌধুরী স্বতন্ত্র বাড়িতে থাকেন, ফ্ল্যাট নয়। বাড়িটা ছোটখাটো, বেশ পরিচ্ছন্ন, সামনে একটা ফুলের বাগান। ঘন্টা বাজাতেই একটি চশমা পরা মহিলা দরজা খুলে বললেন, কাকে চাই? কর্তা বাড়িতে নেই। তারপরই তার দৃষ্টি পড়ল রাখালবাবুর ইউনিফর্মের উপর। জেনারেল রামপিরিত যে বর্ণনা দিয়েছিল, মহিলাটির সঙ্গে তার মিল আছে। তবে বয়স 20-25 নয়, আরো বেশি। 30-32 বছর বয়সেও কিন্তু ছিমছাম গড়ন এবং সুশ্রী মুখ থেকে যৌবনের রেশ সম্পূর্ণ মুছে যায়নি। আপনি শ্রীমতী লতিকা চৌধুরী? শ্রীমতী চৌধুরীর ঠোঁট হঠাৎ আলগা হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, কি দরকার? আপনাকে 2-4টে প্রশ্ন করতে চাই। আমি পুলিশের লোক। শঙ্কাশীর্ণ মুখে মিসেস চৌধুরী বললেন, আসুন। বসবার ঘরটি পরিপাটিভাবে সাজানো।
নিচু চেয়ার, সোফা, সেন্টারপিস, দেয়ালে একটি মধ্যবয়স্ক পুরুষের বুক পর্যন্ত ফটোগ্রাফ টাঙানো রয়েছে। মুখখানা কঠোর, চোখের নির্মম দৃষ্টি দর্শককে সর্বত্র অনুসরণ করে বেড়াচ্ছে। এ ঘরে থাকলে ওই সন্ধানী দৃষ্টি এড়িয়ে যাওয়ার কোনো উপায় নেই। ব্যোমকেশ ও রাখালবাবু পাশাপাশি সোফায় বসলেন। শ্রীমতী চৌধুরী একটি চেয়ারের কিনারায় বসে ভয়ার্ত চোখে তাদের দিকে চাইলেন। আপনার স্বামীর নাম কি? তারাকুমার চৌধুরী। কি করেন উনি? ইঞ্জিনিয়ার, রেলের ইঞ্জিনিয়ার। ছেলেপুলে? নেই, আমরা নিঃসন্তান। আচ্ছা, কাল রাত্রি 9:15টার সময় আপনি নিরুপমা হোটেলে গিয়েছিলেন? শ্রীমতী চৌধুরীর চোখ দুটো চশমার ভেতরে বিস্ফারিত হলো। না না, আমি তো সিনেমা দেখতে গিয়েছিলাম। হোটেলের দারোয়ান কাল আপনাকে দেখেছে, সে কিন্তু আপনাকে শনাক্ত করতে পারবে। শ্রীমতী চৌধুরীর মুখ শুকিয়ে গেল। তিনি ঠোঁট চেটে বললেন, কিন্তু আমি সিনেমা দেখতে গিয়েছিলাম আলিয়া সিনেমাতে। টিকিটের রসিদ দেখাতে পারি। আপনি সিনেমার টিকিট কিনেছিলেন ঠিকই, কিন্তু ছবি শেষ হবার আগেই নিরুপমা হোটেলে গিয়েছিলেন রাজকুমার বসুর সঙ্গে দেখা করতে। রাজকুমারের নাম শুনে শ্রীমতী চৌধুরীর মুখ মরার মতো হাঁ হয়ে গেল। তার ঠোঁট দুটো নড়তে লাগলো। রাজকুমার বসু, তাকে তো আমি চিনি না। সুকান্ত সোমকে নিশ্চয়ই চেনেন। শ্রীমতী চৌধুরী জালে জড়িয়ে পড়া হরিণীর মতো ব্যোমকেশের দিকে তাকালেন। তারপর দুহাতে মুখ ঢেকে কেঁদে উঠলেন। দেখুন লতিকা দেবী, আমরা জানি রাজকুমার বোস আর সুকান্ত সোম একই ব্যক্তি। সে আপনাকে ব্ল্যাকমেল করছিল। কাল রাত্রি 9:15টার সময় সিনেমা ফেরত আপনি তাকে টাকা দিতে গিয়েছিলেন। এখন বাকি কথা সব খুলে বলুন, আপনার ভয়ের কোনো কারণ নেই। শ্রীমতী চৌধুরী কিছুক্ষণ ফোঁপালেন, তারপর চোখ মুছে মুখ তুললেন। ভাঙা ভাঙা গলায় বললেন, কেন জানতে চান আপনারাই জানেন, কিন্তু দোহাই আপনাদের, আমার স্বামী যেন কিছু না জানতে পারে। ব্যোমকেশ দেওয়ালের ছবির দিকে আঙুল দেখিয়ে বলল, ইনি আপনার স্বামী? বেশ কড়া প্রকৃতির লোক মনে হয়। আপনি নিশ্চিন্ত থাকুন, নিতান্ত প্রয়োজন না হলে আমরা কাউকে কিচ্ছু বলবো না। তারপর মিসেস চৌধুরী লজ্জানত চোখে দ্বিধাজড়িত কণ্ঠে যে কাহিনী বললেন তার সারাংশ খানিকটা এইরকম। 12-13 বছর আগে আমি যখন কুমারী ছিলাম, তখন আমার স্বভাব প্রকৃতি ছিল অন্যরকম। নিজেকে সংস্কার মুক্তা, অতি আধুনিকা মনে করতাম। বাবার বাড়িতে টাকা ছিল বেশি, শাসন ছিল কম। তাই আমি বন্ধু বান্ধবীর সঙ্গে হৈ হৈ করে সিনেমা থিয়েটার দেখে সময় কাটাতাম। সিনেমা জগতে সুকান্ত সোম বলে একজন নায়ক ছিল। তার যেরকম চেহারা ছিল তেমনই অভিনয়। আমি তার প্রেমে পড়ে গেলাম। সাধারণ প্রেম নয়, একেবারে বাঁধন ছেঁড়া প্রেম। আমি সুকান্ত কুমারকে প্রবল অনুরাগপূর্ণ চিঠি লিখতে আরম্ভ করলাম। তারপর ধীরে ধীরে লুকিয়ে লুকিয়ে দেখা হতে লাগলো। আমি সুকান্তকে বিয়ে করবার জন্য একেবারে ক্ষেপে উঠেছিলাম, কিন্তু একদিন জানতে পারলাম সুকান্তর ঘরে তার স্ত্রী আছে। আমার বিশ্বাস ভেঙে গেল, প্রেমে ভাটা পড়ল। বাবা বোধহয় কিছুটা সন্দেহ করেছিলেন, তিনি তাড়াতাড়ি আমার বিয়ে দিয়ে দিলেন। তারপর 2 বছর কেটে গেল। আমার স্বামী মানুষ হিসেবে অতিশয় সজ্জন, কিন্তু যৌন শিথিলতার সম্বন্ধে তার দৃষ্টিভঙ্গি অত্যন্ত কড়া। বিয়ের পর আমার রোমাঞ্চের নেশা ছুটে গেছিল। ওকে আমি প্রীতি আর শ্রদ্ধার চোখে দেখতে আরম্ভ করেছিলাম। ছেলেপুলে না হলেও আমাদের দাম্পত্য জীবন কিন্তু সুখের ছিল। একদিন কাগজে ভয়ঙ্কর খবর বেরোলো, সুকান্ত নিজের স্ত্রীকে খুন করেছে। কেস আদালতে উঠল। আসামি অবশ্য খালাস পেয়ে গেল, কারণ সে আত্মরক্ষার্থে খুন করেছে। তার স্ত্রী ছুরি নিয়ে তাকে আক্রমণ করেছিল। তার মুখ আর সর্বাঙ্গ কেটে একেবারে ফালা ফালা করে দিয়েছিল। সে নিজের প্রাণ বাঁচানোর জন্য স্ত্রীকে গলা টিপে মেরেছে। যতদিন মোকদ্দমা চলেছিল ততদিন আমি ভয়ে একেবারে কাঁটা হয়ে থাকতাম।
পাছে কোনোভাবে আমার নামটা প্রকাশ হয়ে পড়ে। কিন্তু সাক্ষী বা আসামি কেউ আমার নাম করল না। মোকদ্দমা শেষে আমি নিশ্চিন্ত হলাম। এরপর 2-3 বছর নিরুপদ্রবে কেটে গেল। সুকান্ত সিনেমার কাজ শেষ হয়ে গিয়েছিল। ওরকম একটা মুখ নিয়ে তো সিনেমার হিরো সাজা যায় না। সে কোথায় নিরুদ্দেশ হয়ে গিয়েছিল। হঠাৎ একদিন সুকান্ত তার বিভৎস মুখ নিয়ে আমার সঙ্গে দেখা করে বলল, ওর টাকার দরকার, আমাকে দিতেই হবে। বেশি নয়, এই 6 মাস অন্তর 300 টাকা করে। আমার পক্ষে যে সেটা অতি সামান্য তাও জানতো। তাই যদি না দিই, আমি ওকে যেসব চিঠি লিখেছিলাম সেগুলো আমার স্বামীকে দেখাবে। সেই থেকে আমি 6 মাস অন্তর 300 টাকা দিয়ে থাকি। কাল রাতে আমি টাকা দিতে নিরুপমা হোটেলে গেছিলাম। 2 নম্বর ঘরের দরজার বাইরে থেকেই সুকান্ত সোমকে টাকা দিয়ে চলে এসেছি। এছাড়া আর কিচ্ছু জানি না। শ্রীমতী চৌধুরীর কাহিনী শেষ হলে শ্রোতা কিছুক্ষণ নীরবে বসে রইলেন। আচ্ছা, আজ আমরা যাই। একটা সুখবর দিয়ে যাই। কাল রাত্রি 9:15 থেকে 11টার মধ্যে সুকান্ত সোম ওরফে রাজকুমার বোস খুন হয়েছে। আসি, নমস্কার। বাড়ি থেকে বেরিয়ে দুজনে ফুটপাতে এসে দাঁড়ালেন। শ্রীমতী চৌধুরীর আত্মকথা তো শুনলাম, কিন্তু খুনের হদিশ তো পাওয়া গেল না। কিছুই পাওয়া যায়নি এমন কথা বলা যায় না। আর যতগুলো লোকের জবানবন্দি শুনেছি রাখাল, তাদের মধ্যে একজন একটা বেফাঁস কথা বলেছে, কিন্তু কে কিছুতেই মনে করতে পারছি না। বেফাঁস কথা কি বলেছে? সেইটাই তো মনে আসছে না। অনেক কথার মধ্যে ওই কথাটা মগ্ন চৈতন্যে ডুব মেরেছে। রাখালবাবু ঘড়ি দেখলেন, প্রায় 3টে বাজে। ব্যোমকেশদা, আমি এখন একটু থানায় ফিরব। হ্যাঁ, সেই ভালো। আমিও একবার নতুন বাড়ির কাজকর্ম তদারকি করে বাসায় ফিরে যাব। কাল সকালে তাহলে দেখা হচ্ছে। ইতিমধ্যে যদি নতুন কোনো খবর পাও দয়া করে টেলিফোন করো। চলি। 5টার পর বাসায় ফিরে ব্যোমকেশ 1 পেয়ালা চা খেল। তারপর সিগারেট ধরিয়ে তক্তপোষের উপর শুয়ে পড়ল। অজিত বাড়িতে নেই। 4:30 সময় দোকানে গেছে। ব্যোমকেশ চোখ বুজে শুয়ে শুয়ে সিগারেট টানতে লাগলো। 6:30টার সময় সে ধরফড়িয়ে উঠে বসল। মনে পড়েছে। কি হলো? সত্যবতী কি একটা কাজে ঘরে এসেছিল। চমকে উঠে বলল, কি মনে পড়লো? কাছে এসো, কানে কানে বলছি। কানে কানে কথাটা শুনে সত্যবতী হাসি মুখে ব্যোমকেশের বাহুতে একটা ছোট্ট চড় মারল। ব্যোমকেশ উঠে দাঁড়িয়ে বলল, আমাকে একবার বেরোতে হবে। সত্য? আবার বেরোবে? কোথায়? কালকেতু খবরের কাগজের অফিসে 10 বছরের পুরনো একটা কাগজের ফাইল দেখতে হবে। ফিরতে নিশ্চয়ই রাত করবে। জল খাবার খেয়ে যাও। নিরুপমা হোটেলের খাবারই এখনো হজম হলো না, তুমি বলছো জল খাবার খাওয়াবে। আসি। পরদিন সকালবেলা ব্যোমকেশ রাখালবাবুকে টেলিফোন করল। সুপ্রভাত। তাজা খবর কিছু আছে নাকি? না, খবর সেরকম কিছু নেই। লাশ পরীক্ষা করে অপ্রত্যাশিত কোনো খবর পাওয়া যায়নি। মৃত্যুর সময় ডিনারের আন্দাজ 1.5 ঘন্টা পরে। ঘরে রাজকুমার আর গুণধরের আঙুলের ছাপ পাওয়া গেছে। ও হ্যাঁ, শ্যামাকান্ত লাহিড়ীর বাসায় আবার গিয়েছিলাম। সে পরিষ্কার অস্বীকার করলো। বলল নিরুপমা হোটেলে যায়নি। জেনারেল রামপীড়িত কিন্তু তাকে শনাক্ত করেছে। শ্যামাকান্তকে অ্যারেস্ট করিনি, কিন্তু তার পিছনে লেজুর লাগিয়েছি। তারপর জগৎবন্ধু পাত্রের আসল নাম জানা গেছে, ভগবান মাহান্তি। দাগী আসামি। মেদিনীপুরে একটা স্ত্রীলোককে খুন করে 14 বছর জেলে গেছিল। তারপর জেল ভেঙে পালায়। কলকাতায় এসে ছদ্মনামে ঘোর দৌড়ের দালালি করছিল। আর কিছু? হ্যাঁ, ওই লতিকা দেবীর স্বামী তারাকুমার চৌধুরী সম্পর্কে খোঁজ খবর নিয়ে জানলাম তিনি সে রাত্রে 11টার পর বাড়ি ফিরেছিলেন, কিন্তু এতক্ষণ কোথায় ছিলেন তা জানা যাচ্ছে না। জানার দরকারও নেই। হোটেলের ওদিককার খবর কি? হোটেলের অতিথিরা বড়ই অস্থির হয়ে উঠেছেন। ভাবছি আজ বিকেলবেলা তাদের ছেড়ে দেব। আপনি কিছু পেলেন? পেয়েছি। শোনো, আমি নিরুপমা হোটেলে এখনই যাচ্ছি, তুমিও চলে এসো। 1 নম্বর ঘরের বন্ধ দরজার সামনে দাঁড়িয়ে রাখালবাবু ও ব্যোমকেশের মধ্যে দৃষ্টি বিনিময় হল। রাখালবাবু দরজায় টোকা দিলেন। দরজা খুলে গেল। মিসেস শোভনা রায় রাখালবাবুকে দেখে একেবারে জ্বলে উঠলেন। এই যে, আপনি আর কতদিন আমাকে আটকে রাখবেন বলুন তো?
আমার মতো একজন ডাক্তারকে এভাবে আটকে রাখা আইনি বিরুদ্ধতা জানেন কি? আমার বিরুদ্ধে আপনার যদি কোনো নালিশ থাকে আদালত আছে। আপাতত আপনাকে আমরা 2-4টা কথা বলতে চাই। দুজনে ঘরে প্রবেশ করলেন। ব্যোমকেশ চেয়ারে বসে বলল, আপনাকে একটা গল্প শোনাতে চাই মিসেস রায়। মিসেস রায় আবার জ্বলে উঠলেন। আপনি আবার কে? ঠাট্টা করছেন নাকি? উনি ব্যোমকেশ বক্সী, নাম শুনে থাকবেন। ঠাট্টা করছি না, আপনি বসুন। ব্যোমকেশের নাম শুনে মিসেস রায় থতমত খেয়ে গেলেন। খাটের ধারে বসলেন, রুক্ষ স্বর যথাসম্ভব নরম করে বললেন, ঠিক আছে, কি বলবেন বলুন। আমি কিন্তু আজই বহরমপুরে ফিরে যাব। সেটা তো ভবিষ্যতের কথা। গল্পটা খবরের কাগজে পড়লাম, সংক্ষেপে শোনাচ্ছি, শুনুন। সুকান্ত সোম এই নামে একজন সিনেমা আর্টিস্ট ছিল। মিসেস রায়ের শরীর শক্ত হয়ে উঠল। তিনি অপলক দৃষ্টিতে ব্যোমকেশের দিকে চেয়ে রইলেন। চেনেন দেখছি। চেনবারই কথা, হাজার হোক সে আপনার জামাই ছিল। তাই সুকান্ত সোম সিনেমা করে বেশ নামডাক করেছিল। আপনি তখন বর্ধমানে প্র্যাকটিস করতেন। বিধবা মানুষ, সংসারে কেবল একটি মেয়ে। বর্ধমানে সুকান্তর যাতায়াত ছিল। একদিন সে আপনার মেয়েটিকে ভুলিয়ে নিয়ে পালিয়ে যায়। সুকান্ত আপনার মেয়েকে লোভ দেখিয়েছিল তাকে সিনেমার হিরোইন করবে, আর আপনি সুকান্তকে পছন্দ করতেন না, তাই পলায়ন। তা একসঙ্গে কিছুদিন বাস করবার পর প্রকৃত চরিত্র প্রকাশ হয়ে পড়ল। ঝগড়াঝাটি আরম্ভ হল। ঝগড়ার প্রধান কারণ সুকান্ত আপনার মেয়েকে হিরোইন বানাতে পারেনি। একদিন ঝগড়া চরমে উঠল। আপনার মেয়ে ছুরি দিয়ে সুকান্তর মুখ কেটে ফালা ফালা করে। সুকান্ত নিজে প্রাণ বাঁচানোর তাগিদে আপনার মেয়েকে গলা টিপে খুন করল। কি? তারপর খুনের আসামি সুকান্ত 3 মাস পুলিশ হাসপাতালে রইল। সেখান থেকে তাকে যখন বিচারের জন্য আদালতে হাজির করা হলো, তখন তার বীভৎস মুখ দেখে জজ সাহেব পর্যন্ত চমকে গেলেন। জেলের হাসপাতালে প্লাস্টিক সার্জারির ব্যবস্থা নেই। সুকান্তর মুখের ঘা শুকিয়েছে বটে, কিন্তু সিনেমার হিরোর পার্ট করার মতো মুখ আর নেই। বিচার শুরু হলো। আপনি সুকান্তর বিরুদ্ধে সাক্ষী ছিলেন মিসেস রায়, কিন্তু তাকে ফাঁসি কাঠে ঝোলাতে পারলেন না। তার হাতে অস্ত্র ছিল না, অস্ত্র ছিল আপনার মেয়ের হাতে। আত্মরক্ষার অজুহাতে সুকান্ত ছাড়া পেয়ে গেল। মিথ্যে কথা। ও আগে গলা টিপে মেরেছিল আমার মেয়েকে, তারপর নিজেই নিজের মুখ ছুরি দিয়ে কেটে দিয়েছিল। ব্যোমকেশ মাথা নেড়ে বলল, কথাটা একেবারেই বিশ্বাসযোগ্য নয় মিসেস রায়। সুকান্ত সিনেমা আর্টিস্ট, সে কখনো নিজের মুখে ছুরি মেরে নিজের আখের নষ্ট করতে পারে না। চাইলে নিজের গায়ে ছুরি মারতে পারত। যাই হোক, সুকান্ত খুনের দায় থেকে রেহাই পেল বটে, কিন্তু তার সিনেমা জীবন শেষ হয়ে গেল। সৎ পথে থেকে অন্য কোনো উপায়ে জীবিকা অর্জনের রাস্তা সে জানত না। সে কলকাতা থেকে পালিয়ে গিয়ে পাটনায় বাসা বাঁধল এবং ব্ল্যাকমেলের একটা ব্যবসা শুরু করল। গত 10 বছরে কলকাতায়, কটকে, কাশীতে, দিল্লিতে তার অনেক খদ্দের জুটেছে। কারোর উপরই সে অযথা উৎপীড়ন করে না। 6 মাস অন্তর এসে বাঁধা বরাদ্দ আদায় হাসিল করে তারপর চলে যায়। এই তার জীবিকা। তা সুকান্ত যখন আদায় হাসিলের জন্য কলকাতায় আসত, তখন এই নিরুপমা হোটেলেই থাকত। ইতিমধ্যে আপনি বর্ধমানের বাস তুলে দিয়ে বহরমপুরে গিয়ে ডাক্তারি শুরু করেছেন। আপনিও মাঝে মধ্যে এসে এই হোটেলে থাকেন, কিন্তু ঠিক একই সময়ে দুজনের আশা আগে ঘটেনি, তাই আপনি সুকান্তকে এখানে দেখেননি। দৈবক্রমে এবার আপনি তাকে দেখতে পেলেন। সে আপনার পাশের ঘরেই উঠেছে, তবে সে বোধহয় আপনাকে দেখতে পায়নি মিসেস রায়। দেখতে পেলে সাবধান হতো। আপনি তাকে পেলে খুন করবেন এই ধরনের একটা ইচ্ছে আপনার মনে ছিল, কিন্তু 10 বছরে সেই আগুন ছাই চাপা পড়েছিল। এখন সুকান্তকে হাতের কাছে পেয়ে সেই ছাই চাপা আগুন দাউ দাউ করে জ্বলে উঠল। আপনার মেয়েকে যে খুন করেছে তাকে আপনি বেঁচে থাকতে দেবেন না। আপনার মেয়ে বোধহয় আপনার কাছ থেকেই তার উগ্র হিংস্র প্রকৃতি পেয়েছিল, তাই না? সে রাত্রে ডিনার খেয়ে এসে আপনি নিজের ঘরে অপেক্ষা করে রইলেন। কিভাবে তাকে খুন করবেন তার প্ল্যান আপনি আগেই ঠিক করে ফেলেছেন। এখন শুধু শুভ মুহূর্তের অপেক্ষা। 9:15 থেকে সুকান্তর ঘরে লোক আসতে শুরু করল, আর এদিকে আপনি নিজের ঘরে ওঁত পেতে আছেন। 10টার সময় লোক আসা বন্ধ হল। আপনি হাতে অস্ত্র নিয়ে বেরোলেন। দোতলার অন্য অতিথিরা ততক্ষণে দরজা বন্ধ করে শুয়ে পড়েছে। যে চাকরটা সিঁড়ির সামনে শোয় সে এখনো আসেনি।
কাজেই এই আদর্শ সুযোগ। আপনি 2 নম্বর ঘরে টোকা দিলেন। সুকান্ত তখন শুয়ে পড়েছিল, সে উঠে দরজা খুলল, আর আপনি সঙ্গে সঙ্গে অস্ত্রটা তার বুকে ঢুকিয়ে দিলেন। ব্যাস, তারপর দরজা টেনে বন্ধ করে নিজের ঘরে ফিরে চলে এলেন। আপনার সঙ্গে যে রাজকুমার বোসের সম্বন্ধ আছে তা কেউ জানে না। আপনাকে কে সন্দেহ করতে পারে? বরং রাত্রে যারা রাজকুমারের সঙ্গে দেখা করতে এসেছিল সন্দেহ পড়বে তাদের ওপর। সবকিছু ঠিকই ছিল মিসেস রায়, কিন্তু আপনি একটা ছোট্ট ভুল করেছিলেন। ইন্সপেক্টর যখন আপনাকে জেরা করেন তখন আপনি বলেছিলেন রাজকুমারকে আপনি আগে কখনো দেখেননি। তারপরেই বলেন ওই মুখ দেখলে আপনার মনে থাকত। রাজকুমারের মুখ যে মনে রাখার মতো তা আপনি কি করে জানলেন মিসেস রায়? ঘরের দিকে আপনি একবার উঁকি মেরেছিলেন বটে, কিন্তু তখন আমরা 3 জন দরজার সামনে দাঁড়িয়েছিলাম। রাজকুমারের মুখ আপনার পক্ষে দেখা সম্ভব নয়। এই বেফাঁস কথাটা যদি আপনি না বলতেন মিসেস রায়, তাহলে 10 বছরের পুরনো খবরের কাগজের ফাইল দেখার কথা আমার মাথায়ও আসতো না। কাজেই অসংখ্য ধন্যবাদ আপনাকে। সব মিথ্যে কথা। সুকান্ত আমার মেয়েকে খুন করেছিল, কিন্তু আমি তাকে খুন করিনি। কি দিয়ে খুন করব? হ্যাঁ, আমার কাছে কি ছোড়াছুরি আছে? তা আছে ওই ব্যাগের মধ্যে। না, নেই। দেখুন, এই দেখুন। ব্যাগ খুলে ক্ষিপ্র হস্তে তার ভেতর থেকে তিনি একটি কাঁচি বের করলেন। লম্বা লিকলিকে সার্জিক্যাল কাঁচি, তার 2টো ফলা আলাদা করা যায়। মিসেস রায় কাঁচির একটা ফলা খুলে নিয়ে নিজের বুকে বসিয়ে দিতে গেলেন, কিন্তু রাখালবাবু প্রস্তুত ছিলেন। তিনি বিদ্যুৎ বেগে মিসেস রায়ের কবজি চেপে ধরলেন। মিসেস রায় উন্মত্ত কণ্ঠে চিৎকার করে উঠলেন, ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, ছাড়ো, ছাড়ো বলছি, ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও আমাকে। যাক, অস্ত্রটাও পাওয়া গেছে। ওটা না পেলে মুশকিল হতো রাখাল। এক আঘাতে প্রাণহরণ সবসময় দাগি আসামি ছাড়াও অভিজ্ঞ ডাক্তারও নিতে পারে। এটাই শিক্ষণীয় এই কেস থেকে।